ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইতিমধ্যে জেনে নিচ্ছি যে 31শে মের আগে স্কুল সার্ভিস কমিশন নতুন নোটিফিকেশন দিতে চলেছে। তাহলে এই পরীক্ষার জন্য প্রস্তুতি কী নেব, অর্থাৎ প্রস্তুতির জন্য তো চাই সিলেবাস। তো আমি যেহেতু বাংলা বিষয় পড়িয়ে থাকি ড্রিম জব ইউটিউব চ্যানেলে, তো বাংলা বিষয় তোমাদের নবম এবং দশম শ্রেণীর যে সিলেবাসটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এখন অনেকের প্রশ্ন যে এটা যেহেতু 2016 সালের চাকরি বাতিলকে কেন্দ্র করে পরীক্ষা, এখানে কারা বসবে কারা বসতে পারবে না সেই সংক্রান্ত আলোচনায় যাচ্ছি না, কারণ সেটা ঠিক করবে স্কুল সার্ভিস কমিশন। তো আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি সিলেবাস থাকবে। তো 2016 সালের যে সিলেবাসটি ছিল, অর্থাৎ এই যে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2016 সালের সিলেবাস নবম দশমের। আমার মতে এই সিলেবাসকে সামনে রেখে প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। কারণ 2016 সালে যে পাঠ্য বইগুলো যদি আমরা দেখি, অর্থাৎ 9 এবং 10-এর যে পাঠ্য বইগুলো, সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, এটা ইংলিশ মিডিয়ামের, এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি, এই বইগুলো কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে এই কথা পরিষ্কার যে যে সমস্ত টেক্সটগুলো রয়েছে 9 এবং 10-এর, সেই টেক্সটগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যেমনই সিলেবাস আসুক না কেন, এই টেক্সটগুলো কিন্তু থাকছে। তাহলে একটা বিষয় আমাদের পরিষ্কার যে টেক্সটের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যে সাহিত্যের ইতিহাস, আদি এবং মধ্যযুগ। সাধারণত মধ্যযুগগুলো অপরিবর্তিতই থাকে, কারণ 2016 সালের যে মধ্যযুগের সিলেবাসটি আমরা দেখতে পাচ্ছি, একেবারে চর্যাপদ থেকে কমলাকান্ত অর্থাৎ শাক্ত পদাবলী পর্যন্ত সমগ্র মধ্যযুগটাই এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সমগ্র সিলেবাসটা অন্তর্ভুক্ত করা হলেও এখানে স্পেসিফিক কিছু টপিকস দেওয়া হয়েছে। তো আমার মতামত যে এখানে হয়তো এই বিষয়গুলোই থাকার সম্ভাবনা, ঠিক আছে। এবং বর্জন তো হবেই না, কারণ এখানে শ্রীকৃষ্ণ কীর্তনকে বাদ দেওয়া সম্ভব নয় দৌলত কাজীকে বাদ দেওয়া সম্ভব নয়, অষ্টাদশ শতকের ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীকেও বাদ দেওয়া সম্ভব নয়। অর্থাৎ যদি সিলেবাস চেঞ্জ হয়, হয়তো আরও অ্যাড হবে, কিন্তু বাদ কোনো কিছুই পড়বে না। কারণ এই চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৃন্দাবন দাস, মালাধর বসু, এদেরকে বাদ দিয়ে সিলেবাস তৈরি করা যায় না। তাই যদি সিলেবাস অপরিবর্তিত থাকে তাহলে এইটাই থাকবে, এবং যদি সিলেবাস পরিবর্তিত হয় তাহলে এই সিলেবাস প্লাস এর সঙ্গে হয়তো কিছু অ্যাড হলেও হতে পারে, কিন্তু সংকোচন হবে না, বরং প্রসারণটাই হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। অর্থাৎ একথা পরিষ্কার যে যারা প্রিপারেশন নিচ্ছে তারা এই আদি মধ্যযুগের সিলেবাসটা, এই সিলেবাস দেখে প্রস্তুতি নেওয়াটাই আমার মনে হয় সবথেকে ভালো কাজ হবে বলে মনে হয়। এবার আমরা দেখব যে আধুনিক সাহিত্যের ইতিহাস। আধুনিক সাহিত্যের ইতিহাসে মূলত 3টি বিষয় রয়েছে। আমরা জানি গ্র্যাজুয়েশনে যে গদ্য থাকে, অর্থাৎ প্রবন্ধ, কাব্য সাহিত্য, কথা সাহিত্য এবং নাটক, 4টা বিষয় থাকে। তো এখানেও কিন্তু যে বিষয় যে আমরা দেখেছি যে 2016 সালের যে সিলেবাসটি রয়েছে সেখানে কিন্তু একেবারে সিলেক্টিভ কিছু সাহিত্যিক এখানে নির্বাচন করা হয়েছে। তো আমার মতে যদি সিলেবাস পরিবর্তিত হয় তাহলে হয়তো অ্যাড হবে, কিন্তু এখান থেকে কোনো কিছুই বাদ পড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ তারাশঙ্করকে বাদ দেওয়া যাবে না লীলা মজুমদারকে, নাটকে গিরিশচন্দ্রকে বাদ দেওয়া যাবেই না, বরং এখানে কিছু অ্যাড হলেও হতে পারে নাটকটাতে। তো আমার মতো এখানেও একই আমার পরামর্শ বা মতামত যে আধুনিক সাহিত্যের ইতিহাসেও কিন্তু কোনো কিছু বাদ যাবে না, বরং যদি সিলেবাস তারা বাড়াতে চান, কম্পিটিশন যেহেতু হাই হবে সেহেতু সিলেবাস বাড়তে পারে কিন্তু কমবে না, এবং কোনো কিছু বাদ পড়ার সম্ভাবনাও কিন্তু এখানে নেই। অর্থাৎ এখানে আরও একবার পরিষ্কার করে বলে দিচ্ছি যে গদ্য, কাব্য সাহিত্য, প্রবন্ধ এবং নাটক, এই যে 4টা বিষয়, এখানে কিন্তু কোনো কিছুই বাদ পড়ার সম্ভাবনা নেই, সবটাই কিন্তু থাকার প্রভূত সম্ভাবনা। তাই এই সিলেবাসকে সামনে রেখে প্রিপারেশন নেওয়াই সবথেকে সবথেকে চালাকির কাজ হবে বলে আমার মনে হয়। নেক্সট যে বিষয়টা 2016 সালে আমরা নতুন একেবারে অন্তর্ভুক্ত হয়েছিল, কারণ আমরা আদি মধ্যযুগ, আধুনিক যুগ, এই বিষয়গুলোর সঙ্গে আমরা ইউজি থেকেই পরিচিত।
কিন্তু এই যে নতুন দিগন্ত অর্থাৎ ভারতীয় সাহিত্য, এই বিষয়টার সঙ্গে আমরা কিন্তু পরিচিত ছিলাম না। 2016 সালে নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ নাম দিয়ে এই বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়, যেটা একেবারে তখনকার প্রার্থীদের কাছে একেবারে নতুন একটি বিষয় ছিল। এখন অনেকের প্রশ্ন যে এই বিষয়টি কি নতুন যে এসএলএসটি হতে চলেছে সেখানে থাকবে? এই বিষয়টা কিন্তু অবশ্যই থাকবে, কারণ এই বিষয়টার মধ্যে একটা অভিনবত্ব আছে। কারণ আমরা যতই বাংলা ভাষার আমরা সাহিত্য হই না কেন, বর্তমান তুলনামূলক সাহিত্যের যুগে বাংলা ভাষা এখন শুধুমাত্র বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ নেই। এই যে অংশটা, অনেকের প্রশ্ন ছিল এটা কি বাতিল হবে? এটা কিন্তু বাতিল হবে না। কারণ আমরা যদি ক্লাস 11 এবং 12 নতুন যে সিলেবাস দেখি, সেখানে দেখব প্রচুর পরিমাণে ভারতীয় সাহিত্যের কবিদের লেখা কবিতা, গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সেই যে অর্থাৎ এই কথা পরিষ্কার, পর্ষদের যে মোটিভটা কিন্তু এগুলো রাখার পক্ষেই থাকবে। কারণ সম্প্রতি যে নতুন সিলেবাসটা পাবলিশ হয়েছে 11-12, সেখানে প্রচুর পরিমাণে ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য অন্তর্ভুক্ত করা হয়েছে, অবশ্যই তাদের বাংলা অনুবাদগুলো। যেমন আমরা দেখতে পাবো যে নেরুদার একটি কবিতা, পাবলো নেরুদার একটি কবিতা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে তার সঙ্গে বলে, ক্লাস 12 থার্ড সেমিস্টারে। এছাড়া আরও অনেক ভারতীয় সাহিত্যের বহু কবির লেখাও কিন্তু সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। তাই পর্ষদের কিন্তু মোটিভ আছে এই ভারতীয় সাহিত্য বা আন্তর্জাতিক সাহিত্য এগুলোর প্রতি। তাই এই অংশটাও কিন্তু বাদ যাবে না। আমি বারবার একটা কথাই আমি এখানে পরিষ্কার করে আমি বলে দিচ্ছি যে কোনো কিছু বাদ যাবে না, বরং কিছু অ্যাড হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই যে হিউজ কম্পিটিশান, যদি নতুনদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে প্রচুর ছেলেমেয়ে, এত ছেলেমেয়েদেরকে একটা শর্ট লিস্টেড করার জন্য একটা সিলেবাস কিন্তু একটা যদি বড় করা হলেও হতে পারে বলে আমার ধারণা, কিন্তু যদি বড় করা না হয় তো এই সিলেবাস কিন্তু একেবারে হুবহু থাকার সম্ভাবনা। তো এই ছিল নতুন দিগন্ত বা অনুবাদ অনুষঙ্গ। এরপরে আমরা আসবো যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। এই বিষয়টা থেকে কিন্তু এটা সিলেবাসে রয়েছে, কিন্তু সম্প্রতি যে মাদ্রাসা পরীক্ষা হলো সেখানেও কিন্তু কোনো প্রশ্ন আসেনি। এসএলএসটি 2016তেও কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। অর্থাৎ এই বিষয়টা কিন্তু একেবারে নেগলেক্ট করা হয়েছে প্রশ্ন তৈরি করতে গিয়ে। কিন্তু যেহেতু এখানে হিউজ ক্যান্ডিডেট পরীক্ষা দিতে চলেছে এবারে, সেক্ষেত্রে হয়তো 1-2টো প্রশ্ন থাকতেও পারে। ছেড়ে দেওয়াটা বোকামি আমার মনে হয়। প্রিপারেশন নেওয়া দরকার, কারণ এখান থেকে হয়তো প্রশ্ন থাকলেও থাকতে পারে। কিন্তু বিগত যে 2টো পরীক্ষা হয়েছে এই সিলেবাসের উপর, সেখানে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। এবার যে মূল বিষয়টা, অর্থাৎ নবম দশমের পরীক্ষা দিতে গিয়ে যে বিষয়টাকে সবথেকে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। তো এখান থেকে এই যে বাংলা ব্যাকরণ, এখানে এই যে সিলেবাসটি করা হয়েছে এইটি মূলত যে নবম এবং দশম শ্রেণীর স্কুল স্তরে যে ব্যাকরণগুলো মানে পড়ানো হয়ে থাকে সেগুলোই এখানে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখান থেকেই সাধারণত প্রশ্ন আসবে বলে আমার ধারণা। হয়তো আরও এবছর হয়তো নতুন কিছু অ্যাড করতেও পারে, একখ্যাত প্রকাশ, বাগধারা, পদান্তর, এর বাইরেও বহু ব্যাকরণ আছে। তো সেগুলো হয়তো অন্তর্ভুক্ত করা হতে পারে। তো যদি অন্তর্ভুক্ত করা হয় সেটা পরের কথা, কিন্তু আপাতত এই ব্যাকরণের যে সিলেবাস, সেই সিলেবাসকে অধ্যয়ন করা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। কারণ বিগত বছরের যে প্রশ্ন ড্রিম জব ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখানে যদি আমরা দেখি যে 9 এবং 10-এর প্রচুর পরিমাণে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে। 55 নম্বরের যে প্রশ্ন ছিল তার মধ্যে প্রায় 27 থেকে 28টা প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে এসেছে। তাই বাংলা ব্যাকরণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, তো আমার মনে হয় এবারেও কিন্তু বাংলা ব্যাকরণ থেকে এসএসসিতে প্রচুর প্রশ্ন দেওয়া হবে। কারণ বাংলা ব্যাকরণ এমন একটি বিষয় যেখানে কিন্তু ক্যান্ডিডেটদেরকে কিন্তু শর্ট লিস্টেড করা যাবে। কারণ যে কোনো একটা কমিশনের, সে এসএসসি নয়, যে কোনো কমিশন, তাদের প্রাথমিক লক্ষ্যই থাকে যে হিউজ সংখ্যক যে পরীক্ষার্থী তাদেরকে কীভাবে শর্ট লিস্ট করা যায়, অর্থাৎ বাদ দেওয়া যায়। কারণ সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব নয়। তাই এই ব্যাকরণ থেকে এবারে কিন্তু প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা। মাদ্রাসায় আমরা দেখেছি যে ব্যাকরণ থেকে প্রশ্ন না দিয়ে এবারে আউট অফ সিলেবাস প্রচুর প্রশ্ন এসেছে, এই জন্য অনেকে সমস্যার মধ্যে পড়েছে। কিন্তু এসএসসিতে আউট অফ সিলেবাস প্রশ্ন না করে আমার মন বলছে যে বাংলা ব্যাকরণ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসার সম্ভাবনা। ঠিক আছে, তো এই ছিল 9 এবং 10-এর সম্পূর্ণ সিলেবাস। ঠিক আছে, এর উপর তোমরা তোমরা প্রস্তুতি নিতে পারো, কারণ এই সিলেবাসটা
বিশেষ করে নবম দশমের সিলেবাসটা কিন্তু অপরিবর্তিত থাকার সম্ভাবনা। কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি, পরে আমি একটা ভিডিও করে দেবো, 11-12 কিন্তু সিলেবাস পরিবর্তিত হওয়ার সম্ভাবনা। কারণ এইটা কিন্তু একেবারে ফ্রেশ সিলেকশন করতে বলেছেন প্রধান বিচারপতি, তাই নতুন যে আপডেটেড সিলেবাস তার উপরেই পরীক্ষা হবে। অর্থাৎ নবম দশমে তো নতুন সিলেবাস আসেনি এখনও, তাই এই নবম দশম স্তরে এই সিলেবাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা, এবং একাদশ দ্বাদশ স্তরে টেক্সটগুলো বদলে গেছে, তাই সেখানে কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা হতে পারে। তো সেটা আমার এখন আলোচ্য বিষয় নয়। নবম দশমের এই সিলেবাসটা তোমাদের আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, এবং নতুন কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এবং পরের ভিডিওতে আমরা আরও অন্যান্য কোনো চমকপ্রদ তথ্য বা আপডেট তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।